গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর পড়াশোনা হচ্ছে ঠিকমতো? কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের পড়াটা আজকে শুরু করি। সবাই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা বের করো। আমরা কোন অধ্যায় পড়ছিলাম মনে আছে? অবশ্যই মনে থাকবে। বাংলাদেশের অর্থনীতি, অধ্যায় 4, পেজ নাম্বার। আজকে পড়বো হচ্ছে 35 থেকে 36 পেজ, ওখান থেকে পড়বো। বইটা বের করো। আর হোমওয়ার্ক দিয়েছিলাম না? হোমওয়ার্ক কি ছিল বলো তো? খুব সুন্দর একটা হোমওয়ার্ক ছিল। সেটা হচ্ছে যে কোনো একটি শিল্প নিয়ে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে বাংলাদেশের যে কি কি শিল্প আছে: বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প আর কুটির শিল্প। এই যে শিল্পগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আমি তার উপরেই দিয়েছিলাম যে যে কোনো একটা শিল্পের উপরে 3 থেকে 4 লাইন লিখে নিয়ে আসবা। তোমরা সবাই লিখে এনেছো? কে কোনটা লিখেছো? আচ্ছা, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না তোমরা কে কোনটা লিখেছো। আমি একটা শিল্প নিয়ে 3 থেকে 4 লাইন লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে যে ব্যাপারটা কিভাবে লিখতে সুবিধা হয়। ঠিক আছে? তাহলে আমি খুব ছোট্ট একটা নেই, কুটির শিল্প দিয়ে লিখি। তোমরা হয়তো বৃহৎ শিল্প বা মাঝারি শিল্প দিয়ে লিখেছো। আমার কাছে কুটির শিল্পটা ভালো লাগে, এই জন্য আমি কুটির শিল্পটা লিখছি। কুটির শিল্পের সবচেয়ে বড় একটা হচ্ছে কি, এই শিল্পটা নিজেদের ঘরেই পরিবারের যে সদস্যরা আছে তারা মিলেই কিন্তু এই কাজগুলো করতে পারে। এই জন্য বাইরের কারো হেল্পের দরকার খুব একটা হয় না। হ্যাঁ, যদি তোমার কাজের পরিসরটা বড় হয়ে যায়, ছোট ক্ষেত্র না থাকে, বড় বড় কাজ তোমরা শুরু করতে পারো, তখন তোমার কারো হেল্প লাগবে। কিন্তু শুরুটা হয় কিন্তু পরিবারের যে কোনো একজন কর্তা বা পরিবারের সদস্যরা মিলে, তাই না? এটা খুব সুন্দর একটা একতাময় কাজ। সবাই মিলে যখন একটা কাজ করে তখন কাজটা খুব সুন্দর হয়। এই কারণে কুটির শিল্পের কাজগুলি খুব সুন্দর হয়। তো আমি প্রথম মেয়াটা লিখতে পারি 1 নম্বর। এই শিল্পের শুরু হয় পরিবারের কর্তা অথবা অন্যান্য সদস্যের অংশগ্রহণে। শুরুটা হচ্ছে কর্তা দিয়ে। কর্তা নিজে একা করতে পারেন বা পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে করতে পারে। তাহলে দ্বিতীয়টা কি হচ্ছে, যেহেতু পরিবারের সদস্যরা মিলে করছে, তাহলে এখানে কি কোনো মজুরির ব্যবস্থা আছে? কোনো বেতনের ব্যবস্থা হয়? কাউকে দিতে হয় না। এটা তাহলে কোন অর্থনৈতিক অংশ পড়ছে, পর্যায়ে পড়ছে? অনানুষ্ঠানিক, তাই না? 2, তাহলে এটা একটি অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। 2টা চলে গেল। তাহলে 3 নাম্বারটা কি হচ্ছে বলো তো, কি হতে পারে? এটা যদিও একটি ছোট একটা কাজের অংশ, পরিবারের কয়েকজন মিলে যদিও করছে, বাট তাদের তো একটা কাজের একটা আয়ের উৎস হচ্ছে। আয় তো হচ্ছে, তাই না? পরিবারের সদস্যরা মিলেই করছে, তারা বেতন নিচ্ছে না, কিন্তু একটা কর্মসংস্থান তো হচ্ছে। ক্ষুদ্র পরিসরে হোক, বাট একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারি
এই শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের তৈরি বা সৃষ্টি হয়। ঠিক আছে, কর্মসংস্থান হচ্ছে, যারা বাসায় কাজ করছে তারা তো কাজ করছে, আয় তো হচ্ছে, তাহলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তাহলে 4 নাম্বারটা কি হতে পারে? যদি কর্মসংস্থান সৃষ্টি হয় তাহলে ফ্যামিলির মেম্বাররা কি হয়? ফ্যামিলির মেম্বাররা অবশ্যই স্বনির্ভর হয়, অন্যের উপর নির্ভর করতে হয় না। যেমন কর্তা যেমন কাজ করছে, অন্য সদস্যরাও কাজ করছে, তারা নিজেরাও কাজের মাধ্যমে আয় করছে, তাহলে তারা স্বনির্ভরতা অর্জন করছে। তাহলে এই শিল্পের মাধ্যমে কি হচ্ছে? স্বনির্ভরতা অর্জন হচ্ছে। এই যে প্রত্যেকটা কাজ পরিবারের, ধরো 4জন 5জন সদস্য, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই কাজটা হচ্ছে। যেমন তারা সদস্য মিলে কাজ করছে, কাজ করার কারণে তাদের মধ্যে কর্মসংস্থানে তৈরি হচ্ছে, বাইরে আর কাজ করতে যেতে হচ্ছে না, ঘরেই তারা কাজ করতে পারছে। এই কারণে মেয়েরাও কাজ করতে পারছে। যেমন গ্রাম অঞ্চলে যেমন মেয়েরা বাহিরে কাজ করাটা খুব স্বাভাবিক একটা ব্যাপার হয় না এখন পর্যন্ত, হ্যাঁ করছে, তারপরেও শহরের মতো এত বেশি মেয়েরা বাহিরে কাজ করার সুযোগ পাচ্ছে না। তাহলে যদি ঘরে একটা কুটির শিল্পের কাজ থাকে, তারা ঘরের মধ্যে থেকেও কিন্তু কাজ করতে পারছে, উপার্জন করতে পারছে। যেহেতু তারা উপার্জন করতে পারছে, তারা স্বনির্ভর হচ্ছে, এবং এই স্বনির্ভরতা থেকে দেশের অর্থনীতিতে যথেষ্ট পরিমাণ প্রভাব ফেলছে, এবং দেশের অর্থনীতিও লাভবান হচ্ছে, কারণ উপার্জন হচ্ছে, আয় হচ্ছে। এই কুটির শিল্পটা খুব ইম্পর্টেন্ট, যদিও সে ছোট্ট একটা ক্ষেত্র। আচ্ছা, এই 4টা আমি বৈশিষ্ট্য দিলাম, আরো দেয়া যেতে পারে, আরো বর্ণনা হতে পারে, কিন্তু আমি যেহেতু ছোট করে লিখছি 4টাই রাখি। এবং নিচে আমি লিখবো, এখানে তো নিচে চলে গেছে, এতটুকু লেখো তোমরা। লেখা শেষ হয়েছে? আমি মুছে দিচ্ছি, কি কি শিল্প কুটির শিল্পের মধ্যে আছে আমি সেটা লিখবো। প্রথমটাই মুছে দিলাম। উদাহরণ হিসাবে হবে, উদাহরণ হিসাবে প্রথমটাই আমি কি দিব জানো? প্রথমটা দিব হচ্ছে তাঁত শিল্প। ঠিক আছে, তাঁত মানে বস্ত্র, বস্ত্র তো বানানোটা। তারপর কি হতে পারে? শুধু নকশি কাঁথা না লিখে সেলাই দিতে পারে। ঠিক আছে, আমি অল্প কয়েকটা উদাহরণ দিলাম। তাঁত শিল্প, বস্ত্র, বেত দিয়ে যে বিভিন্ন বেতের তৈরি ঝুড়ি বানানো হচ্ছে, বেতের মোড়া বানানো হচ্ছে, সেই শিল্পটা। আর হচ্ছে সেলাই। সেলাই শিল্পগুলি কি? সেলাই শিল্প সাধারণত আমাদের মারা বোনরা করে থাকে, যেমন কাঁথা সেলাই করে, তারপরে বিভিন্ন জামা কাপড় সেলাই করছে। ঠিক আছে, নকশি কাঁথা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যেটা নকশি কাঁথা সেলাই, এটা কিন্তু ডিমান্ড শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাহিরেও। বাইরের যে ফরেনাররা বাংলাদেশে আসে, তাদের একটা বড় বড় একটা আকর্ষণ থাকে বাংলাদেশের নকশি কাঁথা। এটা খুব সুন্দর একটা জিনিস, এবং খুব বাংলাদেশের ঐতিহ্যটা খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক না? তোমরা অবশ্যই নকশি কাঁথা দেখেছো। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে যে আমি কি টাইপের ভাবে লেখার কথা বলেছি। যে 3-4 লাইন লিখবে, পয়েন্ট আকারে লিখতে পারো, প্যারা করেও লিখতে পারো, পয়েন্ট না করে প্যারা করেও তোমরা লিখতে পারো। বাট ব্যাপারটা বুঝতে পেরেছো, শিল্প সম্বন্ধে তুমি কি জানো সেটা লিখে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আজকে আমরা আমাদের পড়ায় চলে যাচ্ছি। পেজ নাম্বার 36 বের করো। আচ্ছা, 36-এ 3 নাম্বার পার্ট শুরু করছি। সাধারণত বাংলাদেশের আমদানি ও রপ্তানি। আমদানি কি আর রপ্তানি কি? আমদানি হচ্ছে, আগে লিখি জিনিসটা কি, তোমার কতটুকু ক্লিয়ার আমি জানি না। 2টা পয়েন্ট, একটা হচ্ছে আমদানি,
আমদানি জিনিসটা কি আর রপ্তানি কি? আচ্ছা, প্রথমে আমরা বলে নেই, সেটা হচ্ছে যে প্রাচীনকালে কি হতো। প্রাচীনকালে মানুষের যা যা প্রয়োজন ছিল খাদ্যের জন্য, বস্ত্র, বাসস্থান বা যা বলো, একটা মানুষের বেঁচে থাকার জন্য যা যা দরকার হয় এগুলো সবাই নিজেরা নিজেদের মতো তৈরি করার চেষ্টা করতো। এমন থাকার জন্য নিজেরা একটা বাড়ি তৈরি করলো। বাড়িটা কি করে করলো? গুহার মধ্যে। আচ্ছা, তারপরে থাকার জন্য বস্ত্র দরকার হচ্ছে। সে বস্ত্রটা কি হচ্ছে? কোনো পশু পাখির চামড়া বা গাছের বাকল সে পরে নিচ্ছে। খাবারের জন্য কি দরকার হচ্ছে? সবজি দরকার হচ্ছে, পশু পাখি মানে মাংস যদি দরকার হয়, মাছ দরকার হয়, নিজেরাই সেগুলি কি নিয়ে আসার চেষ্টা করছে। আচ্ছা, ধীরে ধীরে যখন এই ব্যবস্থাগুলোর বিবর্তন হলো, মানুষ যখন আরো আধুনিক হওয়া শুরু করলো, সমাজ ব্যবস্থার তৈরি হতে থাকলো, তখন দেখা গেল প্রত্যেকটা মানুষ তার নিজেদের চাহিদা মতো জিনিস তৈরি করতে পারে না। একটা মানুষের পক্ষে তার যা যা দরকার সে একা তৈরি করতে পারে না, তার আরেকজনের উপর হেল্প লাগে। আচ্ছা, তখন তৈরি হলো কি? বিনিময় প্রথা। একজনের জিনিস, ধরো আমার কাছে 5 কেজি চাল আছে, ওর কাছে আছে 5 কেজি ডাল। আমার তো শুধু চাল দিয়ে চলবে না, ডাল আর চাল দুটো মিলে আমি খেতে পারবো রান্না করে, তাই না? হয়তো খিচুড়িও করতে পারি বা চাল ডাল দিয়ে ভাত আর ডাল রান্না করতে পারবো। তো তখন কি করব? যার কাছে চালের দরকার আমি তার কাছে চালের কিছু অংশ দেব, আর তার ডালটা আমি নিয়ে নেব কিছু অংশ। এইভাবে করে বিনিময় প্রথা চলতে শুরু করলো। তখন যার যা প্রয়োজন হয় সে প্রয়োজন অনুযায়ী আরেকজনের প্রয়োজনের সাথে সামঞ্জস্য করে তখন তারা এইভাবে বিনিময় প্রথার মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় সামগ্রীগুলি নেয়ার চেষ্টা করলো। এক সময় আরো যখন একটু আধুনিক হলো বা ধীরে ধীরে মানুষ যখন আরো বেশি শিখতে থাকলো, তখন কি তখন দেখলো যে বিনিময় প্রথাটাও একটু কঠিন হয়ে যাচ্ছে। কারণ আমার যদি চালের দরকার হয়, আর কার চালের দরকার এটা আমার খুঁজে খুঁজে বের করতে হবে। না বের করতে পারলে আমি আর বিনিময় করতে পারছি না। তাহলে সমস্যাটা সলভ হবে কি করে? সমস্যাটা সলভ হচ্ছে কি করে? তারা একটা মাধ্যমের তৈরি করা হলো, মাধ্যম বানানো হলো। যেমন আগে যেমন ছিল, টাকার তো চল তখনও শুরু হয়নি, এটা আমি একদম প্রথম থেকে শুরু করছি, ঠিক আছে? তখনও টাকার চল শুরু হয়নি। তারা কি করতো? বিভিন্ন কড়ি, পাথরের টুকরা, এগুলোকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতো। কড়িগুলোকে ধরো 4টা কড়ি, 5টা কড়ি, এগুলোর মূল্যমান এভাবে ধরে তারা তারা কি বলে নিজেদের মধ্যে আদান প্রদান শুরু করলো কড়ির মাধ্যমে। যার যত কড়ি আছে সে কড়ি দিয়ে সেই জিনিসটা কিনতে পারবে। তো দেখা গেল যে হ্যাঁ, কড়ি দিয়ে তাদের সম্প্রদায়ের কাজ হচ্ছে, বাট একটা মানুষের চলতে গেলে তো বিভিন্ন জায়গা থেকে জিনিস দরকার হয়। ধরো তোমাদের ওই সমাজ ব্যবস্থায় ওই কড়ির প্রচলনটা চলছে, আরেক জায়গায় অন্য কোথাও কড়ির কোনো মূল্য নেই, তারা পাথর দিয়ে হয়তো করছে, তাহলে তোমাকে আবার সে ওই পাথরগুলি নিতে হবে, কড়ির কিন্তু আর মূল্য হচ্ছে না। এইভাবে সমস্যাগুলো ফেস করছে। কিভাবে করা যায় ধীরে ধীরে চিন্তা করে তারা নিজেরাই নিজেদের মধ্যে একটা সমস্যা সলভ করতে হবে। করতে করতে ধীরে ধীরে এই টাকার প্রচলন চলে আসে, যে সবাই টাকার ব্যবহার করবে, না কড়ি, না পাথরের টুকরা বা লোহার কোনো দণ্ড। তাহলে যখন সবাই মিলে এই টাকার প্রচলন শুরু করে, টাকার মাধ্যমে কেনাকাটা শুরু হয়। এক দেশ থেকে আরেক দেশে টাকার বিনিময়ে আমি জিনিস নিয়ে আসছি। ততদিনে দেখা যাচ্ছে যে মানুষ অনেক বেশি উন্নত সাধন করে ফেলেছে, অনেক কিছু আবিষ্কার করে ফেলেছে, এবং টাকার প্রচলনটাও চলে আসছে, এবং আমরা খুব সহজেই টাকার ব্যবহারগুলো করছি। এটা তো আর একদিনে হয়নি, ধীরে ধীরে হয়েছে। আচ্ছা, তো এই যে বিনিময় প্রথাটা, এইটাই হচ্ছে আমদানি আর রপ্তানির একটা কথা। কথা বলতে এরকম, আমদানি আর রপ্তানি আমরা ব্যবহার করছি, আগে ছিল বিনিময় প্রথা। ঠিক তেমনি যদি তোমরা বিনিময় প্রথা বুঝতে পারো, তাহলে সেটা হচ্ছে আমদানি হচ্ছে যে জিনিসটা, ধরো আমাদের দেশের কথাই চিন্তা করি, আমাদের দেশে তো আর সব একসাথে বানানো সম্ভব না। চাল উৎপাদন হচ্ছে, ডাল উৎপাদন হচ্ছে, এমন অনেক জিনিস আছে বাংলাদেশে যেটা উৎপাদন করা সম্ভব হচ্ছে না। যেমন খুব সুন্দর একটা জিনিস ধরতে পারো, যে বাংলাদেশে যে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, যেমন হচ্ছে গ্যাস, গ্যাস তো তৈরি হচ্ছে। পেট্রোলিয়াম পদার্থ বলতে বলতে পেট্রোল বোঝাচ্ছে, অকটেন বোঝাচ্ছে, ডিজেল বোঝাচ্ছে, যেগুলো দিয়ে গাড়ি চলছে, মোটর চলছে, তারপর তোমাদের ট্রাক্টর চলছে। এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে প্রডিউস করা সম্ভব না, এগুলো আমাকে বাইরে থেকে আমদানি করতে হবে। আবার ঠিক তেমনি এই যে ট্রাক্টর চলছে, ট্রাক্টরের যে যন্ত্রপাতিগুলো, তারপরে আধুনিক অনেক যন্ত্রপাতি আছে, যেমন এখন তোমরা সবাই দেখো মোবাইল ফোন।
মোবাইল ফোন বাংলাদেশে খুব কম কোম্পানি এখন তৈরি হচ্ছে, ওয়ালটনে তৈরি হচ্ছে, বাট শুরুটা বাংলাদেশে কিন্তু তৈরি হতো না, বাইরে থেকে আমার মোবাইল ফোনটা নিয়ে আসতে হতো। তাহলে এই যে জিনিসগুলো আমরা বাইরে থেকে আনছি, যা আমরা তৈরি করতে পারছি না, আমাদের প্রয়োজন আমরা বাইরে থেকে কিনে আনছি, সেটা হচ্ছে আমদানি। আমাদের প্রয়োজনীয় সামগ্রী যা আমরা তৈরি করতে পারছি না, বাহির থেকে আমাদের কিনে আনতে হচ্ছে, সেটা হচ্ছে আমদানি। ঠিক আছে? আর রপ্তানি কি? রপ্তানি হচ্ছে এরকম, আমরা তো অনেক কিছু তৈরি করতে পারছি না, আবার অনেক কিছু খুব ভালো তৈরি করছি। বলো তো কি? আমরা চাল উৎপাদন করছি, তারপরে গম উৎপাদন করছি, খুব ভালো একটা উদাহরণ হচ্ছে পাট, বাংলাদেশের সোনালী আঁশ। এই সোনালী আঁশটা বাংলাদেশে খুব ভালো উৎপাদন হয়। এই পাটের উৎপাদনটা বাংলাদেশে খুব ভালো হয়, এই কারণে প্রচুর পাট উৎপাদন করা হয়, এবং পাট থেকে যে আঁশটা তৈরি হয়, সেই আঁশ তো এত আঁশ তো বাংলাদেশে দরকার হচ্ছে না। পাটের যে সোনালী আঁশটা, এটা তো সব বাংলাদেশে লাগছে না। বাংলাদেশ উৎপাদন করার পরে অতিরিক্ত যেগুলো আমাদের ব্যবহারের পরে যা রয়ে যাচ্ছে, সেগুলো বিদেশে রপ্তানি করা হচ্ছে। বিদেশে আবার সে সোনালী আঁশ দিয়ে তারা কি করছে? পাটের তৈরি ব্যাগ, তারপরে হচ্ছে কার্পেট তৈরি করছে, আরো অনেক অ্যাক্সেসরিজ পাট দিয়ে তৈরি করা হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরাও কিছু জিনিস, যেমন আরেকটা আছে চিংড়ি, চিংড়িকে কি বলে? হোয়াইট গোল্ড। ঠিক আছে? হোয়াইট গোল্ড বলা হয় কারণ চিংড়িও আমাদের দেশে যে মাছ চাষ হচ্ছে, চিংড়ি মাছ চাষ হচ্ছে, সেগুলো আমাদের দেশের চাহিদা পূরণ করে বাহিরে বিদেশে আমরা রপ্তানি করতে পারছি, পাঠাতে পারছি, বিক্রি করতে পারছি। এই যে বিক্রি করছি, চিংড়ি বিক্রি করছি, পাট বিক্রি করছি, ধান, চাল অতিরিক্ত যদি হয় সেটা আমরা বাইরে বিক্রি করছি, তাহলে বিক্রি করার ফলে কি হচ্ছে? আমাদের দেশ থেকে বাইরের দেশ ওরা কিনে নিচ্ছে। ঠিক তেমনি যেমন আমরা বাহির দেশ থেকে কিছু জিনিস কিনে আনছি, আমরাও বাহিরের দেশগুলোতে কিছু জিনিস বিক্রি করছি, সেটা হচ্ছে রপ্তানি। বুঝতে পারছো? আমাদের প্রয়োজনীয় যে সামগ্রী আছে, সেগুলো আমাদের প্রয়োজন মেটানোর পরে যা অবশিষ্ট থাকে, অতিরিক্ত অংশ, আমরা বাহির দেশগুলোতে যে বিক্রি করছি, সেটা হচ্ছে রপ্তানি। বুঝতে পারছো? তোমরা কি ক্লিয়ার হয়েছো আমদানিটা কি আর রপ্তানিটা কি? আচ্ছা, যদি এইটা ক্লিয়ার হয়ে থাকো, আজকের চ্যাপ্টারটা আমরা খুব সহজেই তাহলে বুঝে যাব। 3 নাম্বার পার্ট, যেটা জাস্ট আমদানি এবং রপ্তানি সামগ্রী সম্বন্ধেই বলা হয়েছে। এই বেসিক কথাটুকু যদি তোমরা বুঝতে পারো, আমার এই পড়ানোটা খুব সহজ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা তাহলে এবার পড়ায় চলে যাচ্ছি। 36 নাম্বার পেজ সবাই দেখো, পার্ট নাম্বার 3, বাংলাদেশের আমদানি ও রপ্তানি। সাধারণত কোনো দেশই তার চাহিদার সমস্ত জিনিস নিজেরা উৎপাদন করতে পারে না, অন্য দেশ থেকে কিছু কিছু জিনিস তাকে আমদানি করতে হয়। একইভাবে দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত সামগ্রীর একটা অংশ বিদেশে রপ্তানি করা হয়। যে দেশে যে সামগ্রী প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, সাধারণত সেগুলোই বিদেশে রপ্তানি করা হয়। এভাবে বিদেশি পণ্য রপ্তানি করে অর্জিত বৈদেশিক মুদ্রা যেমন বিদেশ থেকে পণ্য আমদানিতে ব্যয় হয়, ঠিক তেমনি উন্নয়নের কাজেও লাগে। আচ্ছা, এই যে আমরা আমদানি করছি, আমদানি করতে হলে তখন কি করতে হচ্ছে? আমাকে কিনতে হচ্ছে, বাংলাদেশ থেকে টাকাটা আমাকে দিতে হচ্ছে ওদের। আর রপ্তানির ক্ষেত্রে কি হচ্ছে? আমরা টাকাটা বাহির থেকে আনছি, কারণ আমরা বিক্রি করছি। এই যে টাকাটা বাংলাদেশে আসছে, তাহলে আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলছে না? যেমনি আমরা টাকাটা বাহিরে দিচ্ছি কিছু কেনার জন্য, ঠিক তেমনি আমরা যেমন বিক্রি করছি, তখন আমার কাছে টাকাটা আসতেছে। তাহলে কি আমাদের অর্থনীতিতে রপ্তানির অবশ্যই একটা প্রভাব আছে। আচ্ছা, কোনো দেশই আজ তার চাহিদার সমস্ত জিনিস নিজেরা উৎপাদন করার কথা ভাবে না, কারণ একা একটা সম্ভবও না, ভালো মানও হবে না। আমাদের দেশে যেমন পাট খুব ভালো, আমাদের দেশের পরিবেশ অনুযায়ী পাটের উৎপাদন যেমন খুব ভালো হয়, ধরো আমাদের পাশের দেশগুলো চিন্তা করো, নেপাল, ভুটান, ওখানে চিন্তা করো, হিমালয় আছে, তারপরে হিমালয় পাহাড় বলো বা বরফ ঠান্ডা জায়গায় বলো, ওখানে কি পাটটা এত ভালো হবে? হবে না। ওরা যদি চেষ্টাও করে, ভালো মান পাবে না। তাহলে কষ্ট না করে ওরা কি করছে? আমাদের দেশ থেকে খুব সহজেই কিনে নিচ্ছে, আমাদেরও বিক্রি হচ্ছে, ওদের প্রয়োজনটাও মিটে যাচ্ছে। ঠিক তেমনি ওদের দেশে যা ভালো উৎপাদন হচ্ছে, ওই পরিবেশ অনুযায়ী উৎপাদনটা ভালো হচ্ছে, তারা ওই জিনিসগুলো আমাদের কাছে বিক্রি করছে, যেটা আমাদের জন্য খুব বেশি ভালো হয় না। আমাদের দেশে এত পাহাড় পর্বত নেই যেখানে ভালো চাষ হচ্ছে। ঠিক তেমনি এইভাবে করে আমাদের যে আমদানি রপ্তানির প্রক্রিয়াটা
খুব সহজভাবে চলে যাচ্ছে, যার কারণে সব দেশ এখন নিজে আমি সব তৈরি করব এই চিন্তাটাও করছে না, কারণ তারা খুব সহজেই অন্য দেশ থেকে ভালো মানের পণ্য পেয়ে যাচ্ছে কিনে। আচ্ছা, একটি বরং দেশের অর্থনীতির কথা বিবেচনা করে যে পণ্যটি আমদানি বা যে পণ্যটি রপ্তানি করা সহজ ও লাভজনক তাই করা হয়। একটি পরিকল্পনা ও নীতির আয়তায় কাজটি করা হয়। একটি পরিকল্পনা ও নীতি বলতে এরকম বোঝাচ্ছে যে আমি যে এক দেশ থেকে আরেক দেশে বিক্রি করছি, আরেক দেশ থেকে আনছি, এটা একটা পরিকল্পনা দরকার। হুট করে তো আর কেউ কিছু করতে পারে না। একটা দেশের ধরো তোমার চাল দরকার, তোমার চাল তোমার বাসার জন্য যদি দরকার হয় ধরো 10 মণ বা 30 মণ, বাসার মেম্বারের উপরে ডিপেন্ড করছে, তাহলে তুমি চিন্তা করো তোমার বাসায় যদি 10 মণ দরকার হয় আনুমানিক, পুরো দেশের মানুষের জন্য যদি সরকার চাল কেনেন তাহলে কত দরকার হয়, তখন কি মনে থাকবে? তখন চলে যাবে মেট্রিক টনে। তাহলে এত চাল যখন কিনতে হবে আরেকটা দেশ থেকে, আরেকটা দেশেরও বিক্রি করার সেই পরিকল্পনা থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে। ঠিক তেমনি ওই কেনার একটা নীতি নির্ধারণেরও দরকার আছে, যে হ্যাঁ আমি এই নীতিতে এভাবে করে আমি আরেক দেশে চালটা বিক্রি করব, তারাও আমার সাথে সেই আলোচনা সাপেক্ষে ব্যাপারটা সলভ করে নেবে, তারপরে আমরা বিক্রি করব। তাই তো, এভাবেই তো বিক্রিটা হবে। একজন যে কিনবে তারও মত থাকতে হবে, যে বিক্রি করবে সেই পরিমাণ টাকার সে নিবে কিনা তারও তো মত থাকতে হবে। ঠিক এটাই এরকম একটা পরিকল্পনা এবং নীতি নির্ধারণ হয়। আচ্ছা, বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক চুক্তির আওতায় এই আমদানি রপ্তানি হয়। তোমরা শুনে দেখবে যে বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে বিভিন্ন চুক্তি করে থাকে, যেমন ইন্ডিয়ার সাথে চুক্তি হচ্ছে, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হচ্ছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী দেশের বাইরে গেলেন, তাদের আমাদের দেশের যা দরকার হবে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বলো, ভোগ বিলাস পণ্য বলো, ভোগ্য পণ্য বলো, যাই বলো, এগুলো বাহির থেকে আনতে হলে একটা চুক্তির মাধ্যমে আনতে হয়। ঠিক তেমনি তোমরা জানি না সবাই শুনে থাকবে কিনা, তিস্তার পানি বন্টন চুক্তি, ভারতের সাথে এই চুক্তিটা হওয়ার জন্য বাংলাদেশ যথেষ্ট চেষ্টা করছে, বাংলাদেশের সরকার, কিন্তু চুক্তিটা হচ্ছে না। তার কারণ হচ্ছে ভারতের যে সরকার তার সাথে আমাদের যে সরকার প্রধান, তাদের দুজনের মতের মিলটা হচ্ছে না, মানে মতের মধ্যে একই হচ্ছে না। আমাদের সরকার যা চাচ্ছেন, হয়তো ইন্ডিয়ার সরকার সেটা চাচ্ছে না, তার অন্য কোনো ডিমান্ড আছে, সেই ডিমান্ড দুজনের সেম হচ্ছে না বলে তিস্তার পানি বন্টন চুক্তিটা হচ্ছে না, যার কারণে আমরা তিস্তার পানিটা পাচ্ছি না। ঠিক এভাবেই আমদানি রপ্তানির ক্ষেত্রে আমাদের একটা চুক্তির দরকার হয়। এই চুক্তিটা যদি দুজনের মতের মিল হয় তখনই হবে, আদারওয়াইজ হবে না। তো ঠিক তেমনি এই কারণে সরকারকে বিভিন্ন দেশের সাথে চুক্তি করতে হলে তাদের সাথে আলাপ আলোচনা করতে হয়, পরিকল্পনা করতে হয়, তারপরে এই চুক্তিতে যেতে হয়। ঠিক আছে, সেই চুক্তিটার কথাই এখানে বলা হয়েছে যে বিভিন্ন দেশের পারস্পরিক চুক্তির আওতায় এই আমদানি রপ্তানি অর্থাৎ বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়। আর এই বাণিজ্যিক কার্যক্রম তদারকি, নিয়ন্ত্রণ, বাণিজ্য শুল্ক নির্ধারণ ইত্যাদি বিষয়গুলো দেখার জন্য রয়েছে কতগুলো আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা বা সংগঠন। এই যে দুইটা দেশের মধ্যে আমাদের যে চুক্তি হবে, এই চুক্তিগুলি হওয়ার জন্য কিছু নীতি নির্ধারণ আছে। আমি চাইলেই ওর কাছ থেকে নিয়ে আসলাম হবে না, আমি ওর কাছে অনেক বেশি টাকা দিয়ে নিলাম বা ওর কাছ থেকে আমি কম টাকা দিয়ে নিয়ে নিলাম, এটা হবে না। একটা নীতির মাধ্যমে হবে। এই যে পৃথিবীর যে রাষ্ট্রগুলো চলছে, এই রাষ্ট্রগুলো চলার জন্য অবশ্যই নীতি নির্ধারণ আছে। বিভিন্ন সংস্থা সেই নীতি নির্ধারণগুলি দিয়ে দেয় এবং সেই নীতি অনুযায়ী দেশগুলোকে চলতে হয়। এই কারণেই এক দেশের সাথে আরেক দেশের পারস্পরিক সম্পর্ক ভালো থাকে। নয়তো এক দেশের সাথে কেউ যদি কোনো নীতি নির্ধারণ অনুযায়ী না চলতো, তাহলে এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ লেগেই থাকতো, কারণ তারা নিজেদের সীমানা বাড়ানোর চেষ্টা করতো। এখন যেহেতু নীতি আছে, হ্যাঁ তোমার দেশের সীমানা এতটুকু, তুমি এর মধ্যে থাকবে, তুমি আরেক দেশের মানুষকে ডিস্টার্ব করবে না, অযথা তাদেরকে কষ্ট দেবে না। কষ্ট বলতে এরকম ধরো পানির কথাই চিন্তা করো, সমুদ্রপথ ব্যবহারের ইয়েতে বাংলাদেশের সাথে ভারতের সমুদ্রপথের একটা নির্দিষ্ট সীমা আছে। এই সীমার বাহিরে বাংলাদেশ যেমন ভারতে যেতে পারে না, ভারত ঠিক তেমনি বাংলাদেশে আসতে পারে না। ঠিক আছে, এই নীতি নির্ধারণগুলো বিভিন্ন সংস্থার মাধ্যমে হয়ে থাকে। ঠিক তেমনি
আমদানি রপ্তানিও বিভিন্ন সংস্থার মাধ্যমে হয়ে থাকে, বিভিন্ন সংস্থা করে। যেমন একটা বিশ্ব বাণিজ্য সংস্থা আছে, সেই সংস্থাটার নাম হচ্ছে WTO। এটার প্রত্যেকটা একটা মেনই আছে। ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ল্ড, টিতে হচ্ছে আর ও WTO, এটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা। ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ল্ড, টি মানে হচ্ছে ট্রেড, আর ও মানে হচ্ছে অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা। এই সংস্থা কিছু নীতি নির্ধারণ করে দেন যে কোনো দেশ থেকে তোমার যদি কিছু কিনতে হয় বা বিক্রি করতে হয়, তুমি এই নীতির আওতার মাধ্যমে করবে, এবং এই নীতিগুলো প্রত্যেকটা দেশকে মানতে হয়। ঠিক আছে, এই নীতি নির্ধারণগুলো করে দিচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। একটু আন্ডারলাইন করো সবাই, বিশ্ব বাণিজ্য সংস্থা। এইগুলো তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। যেমন 37 নম্বর পেজের প্রথম লাইনটাই, যেমন বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO। আন্ডারলাইন করেছো সবাই, দাগ দিয়েছো? আচ্ছা, এখন চলে আসি, এটা তো বিশ্ব বাণিজ্য, সারা ওয়ার্ল্ডের একটা নীতি। আর দক্ষিণ এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার দেশগুলো কোনটা? দক্ষিণ এশিয়ার সার্ক তো জানোই, সার্ক সম্মেলন তো জানোই, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হয়ে থাকে কোনগুলো? বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, তাই না? এই দেশগুলো। আরেকটা হচ্ছে আফগানিস্তান। এই দেশগুলো দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে নিজেদের মধ্যে একটা সংস্থা তৈরি করেছে, যে আমরা আমাদের আশেপাশে যে কয়েকটা দেশ আছে, বাংলাদেশের চারপাশেই তো আছে এরা, আমরা নিজেদের মধ্যে পারস্পরিকভাবে বিনিময় করব, আমাদের যা দরকার আমরা এই কয়টা দেশের কাছে সবার আগে চাইবো, কারণ প্রতিবেশীর কাছ থেকে সাহায্য সবচেয়ে বেশি পাওয়া যায়, তাদের সাথে সম্পর্ক ভালো রাখা সবচেয়ে বেশি দরকার, তাই না? আমরা যেমন নিজেরা আমাদের প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখি, ঠিক তেমনি দেশের ক্ষেত্রেও দেশটাও পাশের দেশের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে। তাতে কি হয়, যে কোনো বিপদ আপদে অবশ্যই পাশের দেশটা আগে সাহায্যের জন্য এগিয়ে আসে। তো এই কারণে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকাটা নিজেদের মধ্যে একটি সংস্থা তৈরি করেছে, সেটা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। দেখো দ্বিতীয় লাইনটাই 37 পেজে, দাগ দাও, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, সাফটা। সেটা হচ্ছে, এটা মুছে দিচ্ছি আমি। এখন তাহলে আমরা দক্ষিণ এশীয় যে মুক্ত বাণিজ্য এলাকাটা, সেটার যে সংস্থাটা, সেই সংস্থাটার নামটা লিখছি। সাফটা। WTO যেমন প্রত্যেকটার একটা শব্দ ওয়ার্ডের একটা মিনিং ছিল, এটারও আছে। এস হচ্ছে এতে তাহলে সাফটার পুরো মিনিংটা দাঁড়াচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। সাউথ এশিয়ার মধ্যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো, তাদের মধ্যে একটি মুক্ত বাণিজ্য সম্পর্ক, তাদের মধ্যে প্রত্যেকেরই যে বাণিজ্যটা হবে এটা মুক্ত বাণিজ্য সম্পর্ক, তারা নিজেদের মধ্যে চুক্তি করে নিবে, তারও কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলো চলবে, তাতে প্রতিবেশীর সাথে, প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক ভালো থাকবে। আচ্ছা, এবার বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এদেশের আমদানির চেয়ে রপ্তানির পরিমাণ বেশি। বৈদেশিক বাণিজ্যটা যখন হবে, মানে আমরা তো নিজেদের দেশের মধ্যে বাণিজ্য করছি না, লেনদেন করছি না, বাইরের দেশের সাথে করছি, তাহলে সেক্ষেত্রে যদি আমদানির পরিমাণটা কম হয় কোনো দেশের, আর রপ্তানি বেশি হয়, তোমরা কি বুঝতে পারছো? আমি সাইডে লিখেছি, এখানে লেখাটা মুছতে যাচ্ছিলাম না, তোমরা লেখাটা দেখো, আর এই কারণে আমি সাইডে লিখলাম।
আমদানি যদি কোনো দেশে কম হয়, বাইরে থেকে কোনো কিছু আমরা কোনো দেশ কিনে আনলো কম, বাট রপ্তানিটা বেশি হচ্ছে, রপ্তানি বলতে আমি কোনো জিনিস বিক্রি করছি বেশি, তখন সেই দেশটাকে আমরা উন্নত দেশ বলবো। কেন? কারণ ওই দেশে কেনার দরকার কম হচ্ছে, কারণ তারা নিজেরাই অনেক কিছু তৈরি করতে পারছে, প্রয়োজনীয় জিনিস নিজেরাই প্রডিউস করতে পারছে ভালো মানের, বাট সাথে তারা রপ্তানিও করতে পারছে, বাহিরে তারা বিক্রিও করতে পারছে। তাহলে এই টাইপের দেশ যখন কোনো কেউ কাজ করবে এই টাইপের কাজ, তাহলে তারা হবে অবশ্যই উন্নত দেশ। তোমরা কি আমদানি রপ্তানির ডিটেলসটা বুঝতে পারছো? আমি যথেষ্টভাবে চেষ্টা করছি খোলামেলা করে, ইজি করে তোমাদের বোঝানোর জন্য, কারণ এই জিনিসটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, পরবর্তীতেও তোমাদের পড়ার ক্ষেত্রে এটা খুব দরকার হবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এই সাউথ এশিয়ান দেশের যে সংস্থাটা সেটা হচ্ছে সাফটা, আর বিশ্ব বাণিজ্যের একটা যে নীতি সেটা হচ্ছে WTO। এই দুইটা সংস্থা কাজ করছে, এই দুইটা সংস্থার মাধ্যমে এই যে আমাদের দেশ থেকে আমদানি বলো রপ্তানি বলো এগুলো হয়ে থাকে। ঠিক আছে, এবার তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের দেশে এই যে আমদানি রপ্তানি হচ্ছে এই জিনিসগুলো কি কি, বাংলাদেশের আমদানি পণ্য সামগ্রীগুলো কি কি, আর বাংলাদেশের রপ্তানির যে পণ্য সামগ্রীগুলি সেগুলো কি কি, এগুলো এখন আমরা পড়বো। আমরা একটু পড়ি, দেখো বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে নিয়মিত যেসব পণ্য আমদানি করে মানে কিনে আনছে সেগুলো হচ্ছে চাল, গম, ডাল, তেলবীজ, তুলা, অপরিশোধিত পেট্রোল ও পেট্রোলিয়ামজাত দ্রব্য, ভোজ্য তেল, সার, কৃষি ও শিল্প যন্ত্রপাতি, সুতা ইত্যাদি। একটু আন্ডারলাইন করো আমরা কি কি জিনিস আমদানি করছি, আমদানি করা হয় সেগুলো ওখান থেকে আন্ডারলাইন শুরু করো, পরের লাইনে ইত্যাদি পর্যন্ত আন্ডারলাইন করো, সবাই দাগ দাও, তাহলে তোমাদের খুব সহজেই বুঝতে সুবিধা হবে। আচ্ছা এই যে জিনিসগুলো আমরা কিনে আনছি কোন কোন দেশ থেকে আনছি, সেটা হচ্ছে চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, এই দেশগুলো থেকে। দেখো প্রথমে আমরা কার থেকে আনতেছি, চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর যারা আমাদের কাছের, তারপর চলে যাচ্ছি মালয়েশিয়া যেগুলো আমাদের দূর থেকে আনতে হচ্ছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, এমনকি জার্মানি থেকেও আমাদের জিনিস আমদানি করতে হচ্ছে। সরকারি ও বেসরকারি উভয় খাতে এই বাণিজ্য চলে। বাণিজ্যটা সরকারি বেসরকারি বলতে এরকম যে সরকার নিজেও কিনে আনতে পারেন, দেশের এনে নিজে দেশের মানুষের কাছে দিতে পারে, বিক্রি করতে পারে, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যবসায়ী পার্সোনালি নিজে একাকী একটা লাইসেন্স করে তারা বাহির থেকে পণ্য সামগ্রী আমদানি করতে পারে। তার জন্য তাদেরকে ট্যাক্স দিতে হয়, শুল্ক প্রদান করতে হয় সরকারকে। সরকার যদি কিনে আনে তাহলে সরকারের আর ট্যাক্স দেওয়ার কিছু নাই, ঠিক তেমনি যদি আমি পার্সোনালি কিনে নিয়ে আসি তখন আমার সরকারকে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিয়ে এনে তুমি দেশের মানুষের কাছে বিক্রি করলে তাহলে সেটা হচ্ছে সরকার যেটা করছে সেটা হচ্ছে সরকারি খাত, আর যেটা কোনো ব্যক্তি প্রধান নিজে করছেন, কোনো ব্যক্তি নিজে কাকা করছে সেটা হবে বেসরকারি খাত। ঠিক আছে, বা দুই খাতেই আমরা আমদানি করতে পারবো, বাট বেসরকারি খাতে অবশ্যই সরকারের একটা অনুমোদন দরকার। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2015 অনুযায়ী গত 2012 আর 13 অর্থ বছরে 2015 সাল অনুযায়ী 2012 আর 13 অর্থ বছরে যে বাজেট হয়েছে সেখানে বিদেশ থেকে 34.084 মিলিয়ন ডলারের পণ্য সামগ্রী আমদানি করেছে। একটা দেশের জন্য তো যে যেমন আমি বলেছিলাম যে ধান তোমাদের 10 মণ দরকার হয়, কিন্তু একটা দেশের জন্য মেট্রিক টন দরকার হবে, ঠিক তেমনি যখন একটা দেশের জন্য কোনো কিছু আমদানি করা হয় অবশ্যই পরিমাণ অনেক বেশি। মিলিয়নটা কি, মিলিয়নটা বাংলা টাকার সাথে তোমরা কি বলতে পারবে কত? 1 মিলিয়ন সমান কত? কোনো আইডিয়া আছে তোমাদের? 1 মিলিয়ন সমান 10 লক্ষ টাকা। ঠিক আছে, 1 মিলিয়ন সমান 10 লক্ষ টাকা। সেক্ষেত্রে বিদেশে যে আমরা জিনিস কিনে আনছি গত 12-13 অর্থ বছরে সেটা ছিল 34.084 মিলিয়ন। তাহলে 1 মিলিয়ন যদি এরকম হয় তাহলে 34 মিলিয়নে কত হবে?
34,000,084, অনেক টাকা, কোটি টাকা, অনেক বেশি। ঠিক আছে, এরকম একটা দেশের জন্য যেহেতু এই পরিমাণ টাকা অবশ্যই দরকার হবে। অনেক জিনিস একা তো তুমি খাচ্ছ না, আমি খাচ্ছি না, সারা বাংলাদেশের 16 কোটি মানুষ খাচ্ছে, তাহলে অনেক জিনিস অনেক পরিমাণ তো লাগবেই। ঠিক তেমনি 13 আর 14 বছরের যে অর্থ বছরের যে আমদানির পরিমাণ, সেটা ছিল 40,732 মার্কিন ডলার। তাহলে 2012 আর 13 বছরে যে পরিমাণ আমার জিনিস আমদানি করতে হয়েছে, 2013-14 বছরের পরের বছরই ঠিক তার চেয়ে বেশি চলে গেছে, যে কোথায় 34 আর কোথায় 40। বুঝতে পারছো? এই যে আমদানির পরিমাণটা বাড়ার কারণ হচ্ছে আমাদের দেশের জনসংখ্যার পরিমাণ বেশি এবং চাহিদা অনুযায়ী জিনিসের উৎপাদন ক্ষমতার হার কমে যাওয়া। এটা একটা দেশের জন্য অবশ্যই খারাপ সংকেত। উন্নয়নশীল একটা দেশের উন্নয়ন করতে হলে অবশ্যই আগে নিজের উৎপাদন করতে হবে। আমি বাহির থেকে কিনে আনতে হলে আমার তো টাকা খরচ হচ্ছে, যদি আমি নিজে উৎপাদন করতে পারি তাহলে আমার সেই টাকাটাও সেভ হচ্ছে, আমার নিজের রয়ে যাচ্ছে এবং আমি নিজে উৎপাদন করে পরিতৃপ্তি পাচ্ছি। এই জিনিসটা বাংলাদেশের কম হয়ে যাচ্ছে। ঠিক তেমনি 2014-15 অর্থ বছরে আমদানিতে ব্যয় হয়েছে 40,704 মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে চীন থেকে। সবচেয়ে বেশি আমরা 2014-15 বছরে জিনিস কিনেছি চীনের কাছ থেকে। ঠিক আছে, বুঝতে পারছো? এই যে আমাদের যে সমীক্ষাগুলো বা এই যে 12-13 অর্থ বছরে যে কি পরিমাণ আমদানি হয়েছে, 13-14 বছর, এই সমীক্ষাগুলো থেকে ধীরে ধীরে বোঝা যায় কোনো দেশ উন্নতির দিকে যাচ্ছে না কোনো দেশের অবশ্যই উন্নতির জন্য আরো বেশি কাজ করা দরকার। এই সমীক্ষাগুলো প্রত্যেকটা নাগরিকের আমি মনে করি জানা দরকার আছে, নিজের জন্য, দেশের জন্য, সবার মঙ্গলের জন্য। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু ভালো করে পড়ো তোমরা। আমি আজকে আর সামনে আগাচ্ছি না বেশি দূর, আমদানি পণ্য সামগ্রী পর্যন্তই থাকুক। আগামী ক্লাসে আমি পরেরগুলো আরো দেখাচ্ছি। তো আজকের ক্লাসের জন্য আমি তোমাদেরকে কিছু SW দিচ্ছি। SWটা কি হতে পারে বলো তো? কোনটা হলে সবচেয়ে বেশি ভালো হয়? অবশ্যই পড়া রিলেটেডই থাকবে। খুব সহজ একটা দিচ্ছি। ঠিক আছে, আমরা যা যা দেশ আমদানি করি মানে আমরা কিনে নিয়ে আসি তার একটা তালিকা তৈরি করে নিয়ে আসবে। অবশ্যই সুন্দর করে বইয়ের মধ্যে দেওয়া আছে, খুঁজে খুঁজে বের করবে, বের করে নিয়ে আসবে। এবং অবশ্যই WTO এবং সাফটা এইগুলোর কি কি মিনিং এটা মুখস্থ রাখতে হবে। এই জিনিসটাও বাড়ির কাজ হিসাবে রাখো, লিখে আনতে হবে না, বাট অবশ্যই তোমরা মুখস্থ করবে। এই জিনিস দুইটার মিনিং যেন ভুল না হয়। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকুক। তোমাদের আগামী ক্লাসে আমার সাথে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থেকো আর অবশ্যই হোমওয়ার্কগুলি করে নিয়ে আসো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।